হ্যালো, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার, আমি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। স্লাইড দেখতে পাও? Yes, sir. হুম, তো আমরা লাস্ট ক্লাসে ধরো টেবল 1.1.1 এস্টিমেটেড ওয়ার্ল্ড ওয়াটার কোয়ান্টিটিজ ডিসকাস করেছিলাম এবং এখান থেকে দেখেছিলাম যে আসলে আমাদের পানযোগ্য পানির পরিমাণ খুবই কম এবং বাংলাদেশে যদি চিন্তা করো তাহলে সেটা আমরা একেবারেই বলতে পারো যে তলানিতে পড়ে আছি। মানে আমাদের যে মেইন রিসোর্স গ্রাউন্ড ওয়াটার, দ্যাট গ্রাউন্ড ওয়াটার ইজ অলসো পলিউটেড বাই আর্সেনিক এবং সেটা লাল রঙও দেওয়া আছে, যে এটা যেটাতে লাল দাগ দেওয়া আছে, রঙানো আছে, সেটা আসলে আর্সেনিক যুক্ত পানি ওখানে আছে। এবং ওইসব টিউবওয়েল থেকে পানি না ব্যবহার করার জন্য বলেছে। তো আমাদের ধরো পানির অবস্থা খুব খারাপ এবং লাস্টে বলেছিলাম যে আমরা পানি ব্যবহার করতে যেন সচেতন হই, মানে আননেসেসারি পানি যেন খরচ না করে, নষ্ট না করে। তো এই জিনিসগুলো ধরো ডিসকাস হয়ে গেছে। তো এখন যে টেবল তোমাদেরকে দেখানো হলো সেটার উপরে বেজ করে বা আরো টেবল 1.1.2 এই টেবলও তোমাদেরকে লাস্ট ক্লাসে এক্সপ্লেন করেছিলাম যে গ্লোবাল অ্যানুয়াল ওয়াটার ব্যালেন্স, যে প্রেসিপিটেশন কতখানি হচ্ছে ইয়ারলি, বা ধরো ইয়ারলি দেশে, আমাদের দেশে ধরো মান্থলি ডাটা আছে, ডেইলি ডাটাও আছে, তারপরে ওশানের এরিয়া কত, ল্যান্ডের এরিয়া কত, ইভাপোরেশন কতটুকু হচ্ছে ইয়ারলি, রান অফ কতটুকু হচ্ছে। মেনলি এই তিনটা, প্রেসিপিটেশন, ইভাপোরেশন, রান অফ। এখানে ইনফিল্ট্রেশনের বিষয়টি এখানে ধরো আসে নাই। এই চারটাই হলো ওয়াটার সাইকেলের মেন কম্পোনেন্ট। তো এখানে তিনটার ডাটা হুবহুব দেয়া আছে এবং আমাদের ওশান এরিয়া এবং ল্যান্ড এরিয়াও দেয়া আছে। টেবল 1.1.2 এবং টেবল 1.1.1 এটার উপরে বেজ করে ধরো একটা ছোট প্রবলেম আছে, যদিও একেবারেই ছোট, খুব একটা বলতে পারো যে ইম্পর্টেন্স নাই, বাট এটা থেকে আমরা একটা ভেরি মাচ বলতে পারো যে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা পাবো। মানে যদিও অঙ্ক হিসাবে খুব একটা বেশি গুরুত্ব নাই, কিন্তু এখান থেকে যে ইনফরমেশনটা ডিরাইভ হবে, দ্যাট ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো নেসেসারি। তো এখানে যে প্রবলেমের কথা বলা হচ্ছে যে এস্টিমেট দি রেসিডেন্স টাইম অফ গ্লোবাল অ্যাটমসফেরিক ওয়াটার। দ্যাট মিনস যে এখানে গ্লোবাল বৈশ্বিক ব্যাপারটা বলা হচ্ছে। এটা আমরা রিজন চিন্তা করতে পারি, কোনো একটা দেশও চিন্তা করি, বিষয়টি প্রায় একই রকম। আমরা যদি সেই দেশের ডাটা নিয়ে কাজ করি তাহলে একটা দেশের উপরে এই অঙ্ক ইফেক্টিভ হবে, কোনো একটা পার্টিকুলার জোনের উপরে নিয়ে কাজ করলেও সেটা হবে। তো এখানে রেসিডেন্স টাইম হলো যে আসলে যে ময়েশ্চার, অ্যাটমসফেরিক ময়েশ্চার বলতেছে, অ্যাটমসফেরিক ময়েশ্চার কত সময়
ধরো অ্যাটমসফিয়ারে আকাশে ভাসমান বা স্থায়ী হবে, হ্যাঁ, রেসিডেন্স টাইম, তার অবস্থান কতটুকু হবে সেটা বের করা। এবং এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিবে, যেটা তোমাদেরকে বললাম, সেটা হলো যে এখান থেকে আমরা ধারণা করতে পারি যে আমরা কত দিনের জন্য প্রেডিকশনটা করতে পারি। যেমন মনে করো আজকের টেম্পারেচার এর উপরে বেজ করে বা আজ থেকে আগের পাস্ট টেম্পারেচারের উপরে বেজ করে আমরা হয়তো ধারণা করতে আগামীকাল টেম্পারেচার কতটুকু হবে, মানে লোয়েস্ট টেম্পারেচার মানে কোন অঞ্চলে কত থাকবে, হাই টেম্পারেচার বাংলাদেশের কোন অঞ্চলে থাকবে, এটা আমরা ধারণা করতে পারি উইথ সাম প্রবাবিলিটি। এবং এই প্রবাবিলিটিটা যদি আমরা একদিনের জন্য করি তাহলে প্রবাবিলিটি ভ্যালু হবে হাই। এটাকেই যদি আমরা বলি যে আজ না, ধরো 15 দিন পরে টেম্পারেচার কেমন হবে, তখনই কিন্তু আমাদের যে ফোরকাস্টিং, এই ফোরকাস্ট যে এরর, সেই ফোরকাস্ট এরর কিন্তু তখন অনেক বেড়ে যাবে, মানে তখন মিলার চান্স খুব কম। এখন কেউ যদি বলো যে আগামীকাল বৃষ্টি হবে, তাহলে এটার পসিবিলিটি কিন্তু খুব কম। হয়তো কেউ বলতে পারে 1%, কেউ বলতে পারে 2%, কেউ বলতে পারে 5%, কেউ বলতে পারে 50%। যেই পার্সেন্টেজই বলুক না কেন, সে যে আকারেই মনে করো এটা ফোরকাস্ট করুক না কেন, আগামীকাল বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি বা অ্যাকচুয়াল অকারেন্স এটা কিন্তু খুবই কম। স্যার অনেক ওয়েটিং রুম ওয়েট করতে হবে স্যার, ওদেরকে একটু ইন করালে ভালো হতো। এখন যদি মনে করো যে এখান থেকে আমরা বলি যে না 1 মাসের মধ্যে বৃষ্টিপাত হবে কিনা, এটার কিন্তু তখন প্রবাবিলিটি বেড়ে যাবে যে 1 মাসের মধ্যে যে কোনো একদিন বৃষ্টিপাত হওয়া নট আনলাইকলি। আবার যদি বলি যে 1 মাসই বৃষ্টি হবে, এটার কিন্তু প্রবাবিলিটি টেন্ডস টু 0, কিন্তু there is a probability। তো এখানে যে অঙ্কটা সেটা হলো যে আকাশে ময়েশ্চার কত সময় ধরে থাকবে সেটার উপরে আমরা একটা ইনফরমেশন পাবো, এবং সেটা থেকে আমরা যে ফোরকাস্টিং এর কথাটা যেটা তোমাদেরকে আমি বললাম, এই ফোরকাস্টিং অ্যাকুরেসির ক্ষেত্রে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। যে আমরা ইচ্ছা করলে যে কোনো সময়ের জন্য আমরা ফোরকাস্ট করলেই সেটা কার্যকরী হবে না। এবং এটার জন্য মনে করো যে এখন বাংলাদেশে বিভিন্ন ধরনের মডেল ইউজ করতেছে, প্রবাবিলিস্টিক ফোরকাস্টিং হচ্ছে, ডিটারমিনিস্টিক ফোরকাস্টিং হচ্ছে, ডিটারমিনিস্টিক ফোরকাস্টিং ফর শর্ট পিরিয়ড, প্রবাবিলিস্টিক ফোরকাস্টিং ফর লঙ্গার পিরিয়ড। বাট একটা জিনিসই তোমরা মনে রাখো যে ফোরকাস্টিং টাইম, এটাকে বলে লিড টাইম, লিড টাইম যত বেশি হবে ফোরকাস্ট এরর তত বেশি হবে। দ্যাট মিনস ফোরকাস্ট অ্যাকুরেসি তত কম হবে। এই জিনিসটা তোমরা মাথায় রাখো যখন তোমাদেরকে ফোরকাস্টিং করানো হবে। এই কোর্সেরই ফোরকাস্টিং চ্যাপ্টার আছে, রিটার্ন পিরিয়ড ফোরকাস্টিং, এগুলো মিলিয়ে তখন এগুলো ধরো ডিটেলস যে টিচার পড়াবে উনি ডিটেলস পড়াবে। যদি আমি পড়াই আমি পড়াবো, আর তোমাদের যদি আয়শা ম্যাডাম পড়াই সে তখন পড়াবে। এখন দেখো অঙ্কটাতে বলা হচ্ছে যে দি রেসিডেন্স টাইম টিআর, এখানে প্রথমে ডেফিনেশনটা দেওয়া আছে, কারণ যেহেতু আগে এর কোথাও কোনো ডেফিনেশন বা এরকম জিনিস আলাপ করা হয় নাই, কিন্তু রেসিডেন্স মানে বুঝতেই পারতেছো যে সে কত সময় ধরে বসবাস করবে। The residence time Tr is the average duration for a water molecule to pass through a subsystem of the hydrologic cycle. তার মানে সে অ্যাভারেজ কত ডিউরেশন ধরে সে থাকবে, সোজা কথা এটাই।
It is calculated by dividing the volume of water S in storage by the flow rate Q. দেখো ভলিউমকে যদি আমরা ডিসচার্জ দিয়ে ভাগ দিই তাহলে টাইম পাবো। এখানে এসটা হলো ভলিউম, যেটাকে বলা হচ্ছে স্টোরেজ বা ভলিউম। কিউ আমরা জানি যে ফ্লো রেট বা ডিসচার্জ, তাহলে ডিসচার্জ হলো তার ইউনিটস এমকেএস সিস্টেমে মিটার কিউব পার সেকেন্ড, আর স্টোরেজ ভলিউম হলো মিটার কিউব। তাহলে মিটার কিউব সেকেন্ড যেহেতু মিটার কিউব কেটে গিয়ে টাইমটা থাকবে সেকেন্ডে, তার মানে দ্যাট ইজ টাইম। সো স্টোরেজকে ভাগ দিতে হবে ফ্লো রেট দিয়ে, এবং টিআর এর ডেফিনেশন মানে ম্যাথামেটিক্যালি বলা হচ্ছে দ্যাট ইজ এস ওভার কিউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার অনেকে ওয়েটিং রুমে ওয়েট করতেছে স্যার। ওরা যদি সারা বছর ধরে ওয়েটিং রুমে ওয়েট করে তো হোয়াট ক্যান আই ডু, দেয়ার ইজ এ টাইম ফর দি ক্লাস। একটু আগে অ্যাডমিট করলাম, এখন যদি মিনিটে মিনিটে যদি খালি অ্যাডমিটই করতে হয় তাহলে তো লেখাপড়ার কোনো বালাই থাকবে না। যে ওয়েট করতেছে তাকে ওয়েট করতে দাও কতক্ষণ, কারণ সে বুঝুক যে যখন তখন ক্লাসে ঢোকা যায় না। ফিজিক্যালি কি আমরা যখন তখন ক্লাসে অনেক সময় ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ডিসকানেক্টেড হলে তো এটা তার সিস্টেমের প্রবলেম হলে তো তাকে কতটা সাফার করতে হবে। আমি একটা নির্দিষ্ট টাইমে আমি করবো। এখন আমি এই কেবল একটু পড়া শুরু করলাম, অ্যাডমিট দিয়ে দুটো লাইন বুঝাইতে পারি নাই, আবার কানেকশন দেন স্যার। তাহলে এভাবে কি ধরো পড়ালেখার কোনো থাকবে, সিকোয়েন্স থাকবে? সিস্টেমের তো কিছুটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবেই। এবং তোমাদের ছাত্ররা যে সবারই যে কানেকশন প্রবলেম তা না, অনেকেই যে কোনো সময় ঢুকে বাইর হয়। এখানে বলতেছি অনেকে, এখন দেখা যাচ্ছে যে আছে মাত্র একজন। এখানে 61 স্টুডেন্টস অলরেডি এন্টার্ড। এবং আমি ক্লাসও শুরু করেছি 5-7 মিনিট পরে, যে যেন তারা ঢুকে যায় সবাই। এখন যেটা বলা হচ্ছিল যে দি ভলিউম অফ অ্যাটমসফেরিক ময়েশ্চার, ধরো টেবল 1.1.1 থেকে সেটা 12,900 কিলোমিটার কিউব। যে এখানে যদি ব্যাক করো টেবল 1.1.1, যে ভলিউম সেটা অ্যাটমসফেরিক, দেখো অ্যাটমসফেরিক ওয়াটার এখানে 12,900 এবং তার ইউনিট হলো কিলোমিটার কিউব। ঠিক আছে, তাহলে দি ভলিউম অফ অ্যাটমসফেরিক ময়েশ্চার 12,900 kilometer cube. The flow rate of moisture from the atmosphere as precipitation, table 1.1.2. তাহলে এখানে দেখো একটা বলতেছে 4,58,000 আর একটা 1,19,000। তাহলে টেবল 1.1.2, তাহলে এখানে দেখো যে দিস ভ্যালু, ওখানে আমরা পেয়েছি প্রেসিপিটেশন 4,58,000 এবং এটা কিলোমিটার কিউব পার ইয়ার, এবং ল্যান্ডে আমরা প্রেসিপিটেশন ভ্যালু পেয়েছি ধরো 109,000 বা 1,19,000
কিলোমিটার কিউব পার ইয়ার। তাহলে দিস প্লাস দিস যোগ দিলে ধরো 5,77,000 কিলোমিটার কিউব পার ইয়ার। তাহলে so the average residence time for moisture in the atmosphere is, তার মানে অ্যাটমসফিয়ারে ময়েশ্চার আর প্রেসিপিটেশনটাও ওই ময়েশ্চার আকারে আসছে, দ্যাট মিনস ওখান থেকেই সেটা আসতেছে। যখন প্রেসিপিটেশন হচ্ছে তখন ইন টার্মস অফ ডিসচার্জ, এখানে এটা ডিসচার্জের ইউনিটে দেওয়া আছে, আর এটা দেওয়া ছিল ধরো ভলিউমে। তাহলে আমরা ভলিউমকে কি করব, ডিসচার্জ দিয়ে ভাগ দিব, দ্যাট ইজ 12,900 কিলোমিটার কিউব, দিস ইজ এস, কিউ হলো 5,77,000 কিলোমিটার কিউব পার ইয়ার, দ্যাট ইজ এস। তাহলে এখানে টিআর এর ভ্যালু দাঁড়াচ্ছে 0.022 ইয়ার বা 8.2 ডেজ, 8.2 ডেজ ডেতে আসলে। তো এখানে দেখো যে এই যে 8.2 ডেজ, এটাই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা বলা হচ্ছিল যে আমরা কতদিনের জন্য ফোরকাস্ট করলে ফোরকাস্টটা মানে অ্যাকুরেসি বেশি থাকবে, সেটার একটা ইন্ডিকেশন এই জায়গা থেকে পাওয়া যাবে। দি ভেরি শর্ট রেসিডেন্স টাইম ফর ময়েশ্চার ইন দি অ্যাটমসফিয়ার ইজ ওয়ান রিজন হোয়াই ওয়েদার ক্যানট বি ফোরকাস্ট অ্যাকুরেটলি মোর দেন এ ফিউ ডেজ অ্যাহেড। মানে খুব বেশি সময়ের জন্য আমরা কেন ধরো সেটাকে ফোরকাস্ট করতে পারি না, যেটা তোমাদেরকে একটু আগেই বললাম, ফোরকাস্টিং লিড টাইম যত বাড়বে ফোরকাস্টিং এরর তত বাড়বে বা ফোরকাস্টিং অ্যাকুরেসি তত কমবে। So resident times for other components of hydrologic cycle are similarly computed, মানে এটার মতো করে যদি আমরা রান অফের করতে চাই বা অন্য কিছু সেগুলো পাবো, বা আদার কোনো কম্পোনেন্ট দিয়ে যদি করতে চাও সেই কম্পোনেন্টের নিয়ে করতে পারো। So the values are averages quantities that may exist considerable স্পেশাল ভেরিয়েশন। এখানে স্পেশাল মানে স্থান সংক্রান্ত, মানে আমরা যে স্পেশাল বিশেষ বলি সেটা না, এটা হলো স্থান সংক্রান্ত, বানানটা একটু দেখো এসপিএ দিয়ে, স্পেশাল ভেরিয়েশন। দ্যাট মিনস স্থান টু স্থান, লোকেশন টু লোকেশন এটা চেঞ্জ হবে। হয়ে গেল ধরো একটা অঙ্ক। তো তোমাদের কোনো কোয়েশ্চেন আছে অঙ্ক পর্যন্ত? ক্লিয়ার তোমাদের কাছে এটা অঙ্ক? ক্লিয়ার তোমাদের কাছে? শুনতে পাচ্ছ না পাও না? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যালো, জি স্যার, জি স্যার। জি স্যার, ঠিক আছে। তাহলে এখন দেখো যে although the concept of hydrologic cycle is simple, the phenomenon is enormously complex and intricate. মানে আমরা যে জিনিসগুলো দেখলাম, জিনিসগুলো আসলে এত সহজ না, বাট মুখে যখন বলতেছি যে এই প্রেসিপিটেশন, এই রান অফ, এই ইনফিল্ট্রেশন, এই ইভাপোরেশন, টার্মগুলো মনে হচ্ছে সিম্পল, কিন্তু প্রসেসটা কিন্তু এত সিম্পল না। It is not just on large cycle, but rather is composed of many interrelated cycles of continental, regional, and local extent. Although the total volume of water in the global hydrologic cycle remains essentially constant, the distribution of this water is continually changing on continents, in regions, and with local drainage basins. তোমাদের এগুলো আগেও বলা হয়েছে যে কোনো একটা কম্পোনেন্ট কম বেশি হইতে পারে, সেটা পার্টিকুলার একটা লোকেশনে হইতে পারে,
রিজন চিন্তা করলে সেটা এক ধরনের, একটা দেশ চিন্তা করলে আরেক ধরনের হবে, এবং গ্লোবাল কনটেক্সটে চিন্তা করলে আরেক ধরনের হবে। বাট গ্লোবালি যখন আমরা চিন্তা করব তখন মোরালেস বলতে পারো যে কম্পোনেন্টস গুলো কনস্ট্যান্ট। The hydrology of a region is determined by its weather patterns and by physical factors such as topography, geology and vegetation. এই জন্য দেখো যে অনেক সময় বলা হয় যে গাছপালা কেটে ফেলতেছে, এখন তো বৃষ্টি কম হবে, খরা হবে, ধরো ইরোশন বাড়বে, এই জাতীয় বলা হয়। কিন্তু also as civilization progresses, human activities gradually encroach on the natural water environment, altering the dynamic equilibrium of the hydrologic cycle and initiating new processes and events. For example, it has been theorized that because of the burning of fossil fuels, the amount of carbon dioxide in the atmosphere is increasing. যেটা ওই যে গ্লোবাল ইফেক্টের ব্যাপারে বলা হচ্ছে, যে আমরা যদি জ্বালানি গুলো যদি বেশি পুড়াই, তাহলে সেখান থেকে কি হবে, কালো ধোঁয়া উঠবে এবং সেখান থেকে কার্বন ডাই অক্সাইড ইমিশন বেশি হবে, এবং কার্বন ডাই অক্সাইড ইমিশন বেশি হলে সেটা প্রকৃতির উপরে বিরূপ ধরো প্রতিক্রিয়া ফেলবে। এই জিনিসগুলো বা গ্রিন হাউস ইফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাবে। এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি এখন ডিসকাশনে আসছে। This could result in a warming of the earth and have far-reaching effects on global hydrology. তো এই পর্যন্তই মনে করো যে হাইড্রোলজিক সাইকেল, ওয়ার্ল্ড ওয়াটার ব্যালেন্স বা কোয়ান্টিটিজ সব মিলিয়ে মনে করো যে ডিসকাশন ইন এ ব্রিফ। কিন্তু বলতে পারো যে এই ডিসকাশনগুলো অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা পেলাম এগুলো থেকে। এরপরের টপিক সিস্টেমস কনসেপ্ট। এটা ধরো আগের গুলোরই বলতে পারো যে সাথে মিল রেখেই সিস্টেমের উপরে কনসেপ্ট দেওয়া। তোমাদের কাছে অবশ্যই নতুন মনে হবে, বাট কিছুটা ডিফিকাল্টও মনে হইতে পারে। তারপরও পড়ে যাও, কারণ এগুলো অনেক ইনফরমেশন পাবে, এবং সেটা যদি দু চারটা টার্মও যদি ভালোভাবে মাথায় রাখতে পারো, দ্যাট উইল বি অলসো ভেরি হেল্পফুল। তাহলে সিস্টেম কনসেপ্ট যেটা, তাহলে আমরা এর আগে হাইড্রোলজিক সাইকেল দেখলাম, প্রসেসগুলো দেখলাম কিভাবে হয়, তার কত পার্সেন্টেজ, সেই জিনিসগুলো, তার ভলিউম, তার রেসিডেন্স টাইম, অনেক কিছুই আমরা দেখলাম। এখন এই জিনিসগুলো যেভাবে ঘটতেছে সেই জিনিসগুলো নিয়েই ধরো ডিসকাশন হবে। তাহলে হাইড্রোলজিক ফেনোমেনা আর এক্সট্রিমলি কমপ্লেক্স, যেটা একটু আগেই তোমাদেরকে বললাম, and may never be fully understood. মানে প্রত্যেকটা জিনিসই আমরা যদি একদম খুঁটিনাটি ভাবে বের করতে যাই, দ্যাট ইজ নট সো ইজি। এবং ল্যান্ডে যত বেশি রিসার্চ হয়েছে সেই তুলনায় তোমাদেরকে বলা হয়েছিল যে ওশানের উপরে রিসার্চ কম হয়েছে, এবং ওশানের উপরে ডাটা স্টিল ভেরি স্কার্স বা লিমিটেড, এবং ওশানের উপরে রিসেন্ট বলতে পারো যে ডিকেডে অনেক কাজ হচ্ছে, বাট স্টিল দ্য ডেটা আর স্কার্স। However, in the absence of perfect knowledge, they may be represented in a simplified way by means of the systems concept. এখন এখানে ধরো যে সিস্টেমের ডেফিনেশন আছে যে সিস্টেম ইজ এ সেট অফ কানেক্টেড পার্টস দ্যাট ফর্ম এ হোল। তার মানে একটা সিস্টেম হলো একটা ধরো বড় কিছু, এবং সবগুলো মিলে একটা সিস্টেম। যেমন ধরো আমরা হাইড্রোলজিক সাইকেলের যে ফিগারটা পড়িয়েছিলাম, যে
সূর্যের কিরণ দিচ্ছে, ইভাপোরেশন হচ্ছে, আকাশে মেঘ জমছে, বৃষ্টি হচ্ছে, রান অফ হচ্ছে, ইনফিল্ট্রেশন হচ্ছে, আবার ইভাপোরেশন হচ্ছে। এই যে পুরো প্রসেসটাকে আমরা বলতে পারি যে ইটস এ সিস্টেম। হ্যাঁ, যদিও আমরা সাইকেল আকারে বলেছি, বাট দ্যাট ইজ অলসো এ সিস্টেম। The hydrologic cycle may be treated as a system whose components are precipitation, evaporation, runoff, and other phases of the hydrologic cycle. Other phase বলতে ধরো ইনফিল্ট্রেশন, এবং ইভেন বলতে পারো যে ইন্টারসেপশন বাই ভেজিটেশন, সেইগুলো। These components can be grouped into subsystems of the overall cycle। তার মানে এক একটাকে সাবসিস্টেম বলতে পারি। প্রেসিপিটেশন একটা সাবসিস্টেম, হ্যাঁ, ইভাপোরেশন সাবসিস্টেম, এরকম সবগুলো সাবসিস্টেম এবং সবগুলো মিলে একটা সিস্টেম। To analyze the total system, the simpler subsystems can be treated separately and the results combined according to the interactions between the subsystems। তার মানে আমরা একটা একটা করে ধরো ডিটারমিন করে আমরা সবগুলোকে যদি একটা ইকুয়েশনে নিয়ে যাই, হ্যাঁ, যে সবগুলো মিলিয়ে কিন্তু বলে ওয়াটার ব্যালেন্স ইকুয়েশন। হ্যাঁ, পরবর্তীতে কোনো এক সময় তোমাদেরকে ওয়াটার ব্যালেন্স ইকুয়েশন পড়াবো। ওয়াটার ব্যালেন্স ইকুয়েশন এবং ওয়াটার ব্যালেন্স ইকুয়েশনের মধ্যেই যে ময়েশ্চার আছে, দ্যাট ময়েশ্চার ইজ অলসো ইনকর্পোরেটেড, হ্যাঁ, প্লাস এই ফেজগুলো সবগুলো ইনকর্পোরেটেড। তো এগুলো এক একটা বের করতে মনে করো যে অনেক মডেল আছে, হ্যাঁ, বা অনেক প্রসেস আছে। তো সবগুলো যোগ করে যদি আমরা ওয়াটার ব্যালেন্স ইকুয়েশনে ফেলি, তাহলে আমরা হয়তো বলতে পারি যে আজকে আমাদের সাপোজ চুয়েটে যে ময়েশ্চার আছে সয়েলে, আগামীকাল সেটা বাড়বে না কমবে, হ্যাঁ, সেটা আমরা একটা ডাটা পাবো, বা 10 দিন পরে কি হবে সেরকম ডাটা আমরা বের করতে পারবো। In figure 1.2.1, যে ধরো এই ফিগার আগে এক্সপ্লেন করি, তাহলে এখানে বলা হচ্ছে, দেখো যে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন অফ দি গ্লোবাল হাইড্রোলজিক সিস্টেম। তাহলে এখানে দেখো এই জায়গাতে বলা হচ্ছে সামেশন, এবং এই সামেশনটা এখানে একটা লাইন দেওয়া আছে, ডটেড লাইন। এই ডটেড লাইনের উপরে এটাকে বলা হচ্ছে যে অ্যাটমসফেরিক ওয়াটার। ডটেড লাইন থেকে আরেকটা ডটেড লাইন, এটাকে আমরা বলছি যে সারফেস ওয়াটার। তার মানে সারফেসে যে ওয়াটারটা আছে সেটা হলো এই জোনটা, আর এর উপর থেকেই মনে করো যে আমরা বলতেছি অ্যাটমসফেরিক ওয়াটার। এবং এই সারফেসের নিচে যে জোনটা, দ্যাট ইজ সাবসারফেস ওয়াটার। তাহলে আমরা এর আগে কি দেখছিলাম, বলছিলাম যে হাইড্রোস্ফিয়ার অ্যান্ড লিথোস্ফিয়ার, এবং সেপারেশনটা ছিল কি আর্থ ক্রাস্ট, মানে আর্থ সারফেস। তাহলে আর্থ সারফেসের উপরও কিছু ওয়াটার রয়ে গেছে, যেটা ওভারল্যান্ড ফ্লো বা লেকে যে পানিগুলো রয়ে গেছে সেটা। এরপরে আমরা যদি উপরের দিকে যাই, হাইড্রোস্ফিয়ার, যে আকাশে যে ময়েশ্চার মনে করো যে ইভাপোরেট হয়ে যেটা কন্ডেন্সেস বা ধরো ফ্লোয়িং অবস্থায় আছে, সেটা একটা পার্ট, আর মাটির নিচে আর একটা পার্ট। তা আমরা কিন্তু তখনও হাইড্রোলজিক সাইকেলে এই তিনটা অংশই কিন্তু ডিসকাস করেছিলাম। এখনো এই তিনটাই অংশ, বাট তিনটা কনসেপশন ধরো অনুরূপ, তবে এটাকে বলা হচ্ছে যে ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখানো। যে এই পর্যন্ত আমরা বলতেছি যে সারফেসের উপরে যেগুলো আছে দ্যাট ইজ অ্যাটমসফেরিক ওয়াটার, সারফেসের উপরে যেটা আছে ওই জোনটাকে বলছি সারফেস ওয়াটার, সারফেসের নিচে যেটা আছে দ্যাট ইজ সাবসারফেস ওয়াটার, আগের মতোই। তাহলে এই জায়গায় এসে বলা হচ্ছে সামেশন অফ ওয়াটার। তাহলে
সামেশনে যেটা বলা হচ্ছে যে এখানে দেখো যে এদিক থেকে প্রেসিপিটেশন আসছে, এদিকে ইন্টারসেপশন, গাছপালা যেটা ধরো গ্রো করেছে, এদিকে গাছপালা যেটা সয়েল থেকে নিচ্ছে তার বেঁচে থাকার জন্য ট্রান্সপিরেশন, বা টোটাল বলতে পারো যে ইভাপো ট্রান্সপিরেশন, সেই ট্রান্সপিরেটেড ওয়াটার, এরকম মনে করো যে সবগুলো মিলিয়ে এখানে সামেশন বলা হচ্ছে। এবং এখান থেকেই মনে করো যে ইভাপোরেশন হচ্ছে, ইভাপোরেশন হয়ে ক্লাউড ফর্মেশন হয়ে একটা পর্যায়ে গিয়ে ধরো প্রেসিপিটেশন হচ্ছে। তো এগুলো বলা হয়েছে। এবং কিভাবে ইভাপোরেশন হয়, প্রেসিপিটেশন হয়, ইন্টারসেপশন বা ট্রান্সপিরেশন, ইভাপোট্রান্সপিরেশন, এইগুলো ডিটারমিনেশন সিস্টেমগুলো বা প্রসেসগুলো তোমাদেরকে ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারে গিয়ে ডিটেল পড়ানো হবে। এরপরে মনে করো যে এই যে প্রেসিপিটেশনের একটা ওয়াটার বলা হয়েছিল যে সারফেসের উপর দিয়ে ফ্লো হবে, সেটাকে বলা হয়েছিল যে ওভারল্যান্ড ফ্লো। এবং ওভারল্যান্ড ফ্লো যে দুইটা অংশ, যে একটা বলা হয়েছিল যে পানিটা মাটি দিয়ে ফ্লো করার সময় তার একটা অংশ কি ফ্লো হয়ে যাবে, একটা অংশ আবার নিচের দিকে চলে যাবে, ইনফিল্ট্রেশন। তো এটার আবার দুইটা অংশ, যে এখান থেকেও ইনফিল্ট্রেশন হইতে পারে, প্রেসিপিটেটেড ওয়াটার সরাসরি বিফোর ওভারল্যান্ড ফ্লো, সেখান থেকেও ইনফিল্ট্রেশন হবে। তো এই জন্য এই অ্যারোটা এইভাবে দেখানো আছে যে এইদিকে একটা গেছে, হ্যাঁ, এইদিকে একটা গেছে, বাট আবার এখান থেকেও দেখানো হচ্ছে যে এই ওভারল্যান্ড ফ্লো থেকেও ইনফিল্ট্রেশন হবে। এবং এই ইনফিল্ট্রেটেড ওয়াটার এটা কি করবে, উদ্ভিদ তার শিকড়ের মাধ্যমে সেটা গ্রহণ করবে, এবং উদ্ভিদটা যেহেতু সারফেসের উপরে থাকবে, এটা ট্রান্সপিরেশন, তার মানে এখান থেকে যাচ্ছে। আবার এই ওভারল্যান্ড ফ্লো থেকেও কি ধরো কিছু অংশ ট্রান্সপিরেশন, মানে যদি গাছের সংস্পর্শে থাকে উপরের পার্ট থেকে সেটাও যাবে। এরপরে ইনফিল্ট্রেশনের একটা বলা হয়েছিল যে যখন ডিপার ডেপথে ইনফিল্ট্রেটেড ওয়াটার চলে যাবে, সেটাকে আমরা বলি ডিপ পার্কুলেশন বা পার্কুলেশন, and that percolated water will recharge to the groundwater। এবং এখানে বলা হচ্ছে that is groundwater recharge। তার মানে আগের কথাগুলোকেই জাস্ট ব্লক ডায়াগ্রাম দিয়ে এখানে আরো বেশি স্পেসিফাই ধরো করা আছে। এবং এই ইনফিল্ট্রেটেড ওয়াটার সেটা মনে করো যে সাবসারফেস ফ্লো হিসাবে যাবে, এবং এই সাবসারফেস ফ্লো হিসাবে যখন সেটা ল্যাটারালি যখন মুভ করবে, মানে ইনফিল্ট্রেটেড ওয়াটারের ক্ষেত্রে বলা হয়েছিল যে একটা অংশ ল্যাটারালি মুভমেন্ট হবে, যেটাকে বলা হয়েছিল যে ডিউ টু ইটস হরিজন্টাল হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, আর ভার্টিক্যালি মুভমেন্ট হবে ডিউ টু ইটস ভার্টিক্যাল হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। তো এটা মনে করো যে উইথ টাইম ল্যাটারালি ফ্লো হওয়ার সাথে সাথে এটারও একটা অংশ করো যে নিচের দিকে ডিপ পার্কুলেশন হবে। তো সেটাই বলা হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার ফ্লো। এবং এমনও হইতে পারে যে গ্রাউন্ড ওয়াটার থেকে কিছু অংশ আবার উপরের দিকেও ধরো ফ্লো হইতে পারে। ইট ডিপেন্ডস অন দি কন্ডাক্টিভিটি ক্রাইটেরিয়া বা ডেপথের উপরে বেজ করেও কিন্তু সেই জিনিসগুলো হতে পারে। মানে লেয়ার যদি বেশি ভেরিয়েশন হয় তাহলে এরকম কেসও ঘটতে পারে। যে এখান থেকে গিয়ে মনে করো যে আর একটা সামেশন, হ্যাঁ, তার মানে সারফেস ওয়াটার, সাবসারফেস ওয়াটারের একটা সামেশন। এবং এখান থেকে আবার কি হচ্ছে বলা হচ্ছে যে রান অফ টু স্ট্রিমস অ্যান্ড ওশান, হ্যাঁ, তার মানে সাবসারফেস ওয়াটার, সারফেস ওয়াটার, এটা আলটিমেটলি ওশানে চলে যাচ্ছে। তাহলে দিস ওয়াটার অ্যান্ড দিস ওয়াটার সবগুলো মিলিয়েই কিন্তু আলটিমেটলি ধরো ইভাপোরেশন, প্রেসিপিটেশন। তো এই ধরো বলা হচ্ছে যে ব্লক ডায়াগ্রাম, এবং এই ব্লক ডায়াগ্রামটাই এই হাইড্রোলজিক সাইকেল পড়ানোর সময় তোমাদেরকে ফিগার এক্সপ্লেন করা হয়েছিল। তাহলে তোমাদের কাছে এই ডায়াগ্রাম ক্লিয়ার? স্যার শুধু এটা একটু স্যার সাবসারফেস থেকে স্যার সারফেসে মানে ওয়াটারটা কিভাবে আসে, বা একটা যদি স্যার এক্সাম্পল দিতেন তাহলে স্যার একটু বুঝতে সুবিধা হতো। ধরো সয়েলে ময়েশ্চার আছে, তাই না? এই সাবসারফেস ওয়াটার গুলো কি সয়েল ময়েশ্চার না?
আবার কিছুটা গ্রাউন্ডে চলে গেছে। আমাদের সয়েলে ময়েশ্চার আছে না, ময়েশ্চার কন্টেন্ট, তো ময়েশ্চার কন্টেন্ট হলে তো আবার যেহেতু রোদের তাপ যেহেতু ধরো গ্রাউন্ড সারফেসের উপরে পড়তেছে, ওখান থেকে পানি আবার ইভাপোরেট হয়ে যাচ্ছে না। স্যার তো সেটাই ধরো, এগুলো তো পানি ময়েশ্চার আকারে আছে, এগুলো তো সয়েল ভিজা। এই নিচেরটা ধরো গ্রাউন্ড ওয়াটার টেবলে গিয়ে আমরা বলতেছি এটা গ্রাউন্ড ওয়াটার, কিন্তু এই সয়েল গুলোতে যখন পানি পাবে তখন তো এগুলো ভিজা, ফলে এগুলো থেকে কি হবে, সবগুলো একটা সামেশন হয়ে ধরো বলা হচ্ছে যে সেটা ওশানে যাচ্ছে। তো এগুলো থেকেও তো ধরো ইভাপোরেশন হচ্ছে, মানে সয়েল সারফেস থেকেও ইভাপোরেশন হচ্ছে, খালি যে ওয়াটার বডি থেকে ইভাপোরেশন হচ্ছে তা না, ইভেন গাছপালা থেকেও ইভাপোরেশন হচ্ছে, ওশান থেকে হচ্ছে। মানে একটা কথায় মাথায় রাখো যে যে জায়গায় পানির অস্তিত্ব আছে সেখান থেকেই মোরাললেস কি হচ্ছে, ইভাপোরেশন হচ্ছে। ঠিক আছে? জি স্যার। তাহলে এটা ধরো, এটা যে জায়গায় ছিলাম, তাহলে যেহেতু সিস্টেম ধরো এক্সপ্লেন করা হলো, তাহলে in figure 1.2.1 the global hydrologic cycle is represented as a system. The dashed line divided into three subsystems: the atmospheric water system containing the processes of precipitation, evaporation, interception and transpiration, and the surface water system containing the processes of overland flow, surface runoff, subsurface and groundwater flow, and runoff to streams, and the ocean. Hello. আসসালাম। বলো, তাড়াতাড়ি বলো, ক্লাস নিচ্ছে। না, পিকনিকে বোধ হয় আমার যাওয়া হবে না, বুঝছো। থ্যাংক ইউ। আমি ওটা দেখেছি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে দিয়ে ধরো সাবসারফেস সিস্টেম কন্টেনিং দি প্রসেস অফ ইনফিল্ট্রেশন, গ্রাউন্ড রিচার্জ, সারফেস ফ্লো, গ্রাউন্ড ওয়াটার ফ্লো। Subsurface flow takes place in the soil near the land surface. Groundwater flow occurs deeper in the soil or rock strata. এগুলো ধরো এখনো বললাম, আগেও বলেছি। For most practical problems, only a few processes of hydrologic cycle are considered at time, and then only, yes, considering a small কি না, এখন ক্লাস চলতেছে কি, হ্যাঁ দিয়ে চলে যাও। And then only considering a small portion of the Earth's surface, a more restricted system defining than the global hydrologic system is appropriate for such treatment and is developed from a concept of control volume. তোমাদেরকে ওই যে ভলিউমেরও কনসেপ্ট একটু বোধহয় না তোমাদেরকে আগে বলা হয়েছে ফ্লুইড মেকানিক্সে পড়ানোর সময়, বা কন্ট্রোল সারফেস। In fluid mechanics, the application of the basic principles of mass, momentum, and energy to a fluid flow system is accomplished by using a control volume, a reference frame drawn in 3 dimensions through which the fluid ধরো এরপরে আর কিছু আছে, সেগুলো আর ধরো প্রয়োজন মনে করি নাই, যেগুলো তোমাদের প্রয়োজন হবে। তো এই গেল ধরো যে সিস্টেম কনসেপ্ট তোমাদেরকে এক্সপ্লেন করা হলো। তো এরপরে এই বিভিন্ন প্রসেসগুলো আমরা দেখলাম, এবং প্রেসিপিটেশন, রান অফ,
ইভাপোরেশন, ইনফিল্ট্রেশন, এগুলো ডিটারমিন করার জন্য বিভিন্ন মডেল আছে, এবং তোমাদেরকে যে বারবার বললাম প্রবাবিলিটি, ফোরকাস্টিং, সেগুলোর বিভিন্ন মডেল আছে। আমরা এক্সপেরিমেন্টালিও কিছু বের করতে পারি, কিছু মডেল দিয়ে, ম্যাথামেটিক্যাল মডেল, হ্যাঁ, বা ডিটারমিনিস্টিক মডেল, যেভাবেই বলি না কেন, বা বলতে পারো প্রবাবিলিস্টিক মডেল, এভাবে মডেল দিয়েও আমরা ডিটারমিন করি। তো সেই মডেল ক্লাসিফিকেশন গুলো নেক্সট ক্লাসে তোমাদেরকে পড়ানো হবে। আজকে তো এখন তোমরা, তোমাদের আর সময় আছে হয়তো 3-4 মিনিট এখনো আছে, তারপরও দেখি যদি সময় পাই এখনো পড়াইতে পারি। তোমরা চ্যাট বক্সে তোমাদের রোলগুলো আগে ঢুকাও অ্যাটেন্ডেন্সের জন্য। চ্যাট বক্সে রোল ঢুকাও।